এখনকার জেনারেশনের প্যারেন্টস এবং তাদের বাচ্চাদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। বাই দ্য নেশন আমরা অ্যাকচুয়ালি কমপ্লায়েন্স মিট করতে পছন্দ করি না। জেনজিরা অকপটে কথা বলতে পারে, দে আর ভেরি ব্লান্ট। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মারুফ আহমেদ, যিনি এনার্জেন্টেকের অ্যাসোসিয়েট ডাইরেক্টরের পাশাপাশি তিনি একজন প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট লিডার। কিন্তু তার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট লিডার অ্যান্ড জব টাইটেলে কিন্তু তিনি সীমাবদ্ধ নয়, এর পিছনে রয়েছে তার শেখা, অভ্যাস আর নিজের সাথে লড়াই। আর আমরা জানবো তার কাছ থেকে সে এগুলো কিভাবে মেনটেন করে আসছে। ওয়েলকাম টু দ্য ফারজিয়া শো। ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ ফারজিয়া ফর হ্যাভিং মি। ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আপনাকে পেয়ে আমি খুব ভালো আছি যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাকে সময় দিতে চলে এসেছেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি আপনার একদম ছোটোবেলার জার্নি থেকে জানতে চাই যে আপনি ছোটোবেলা থেকে কি অর্গানাইজ ছিলেন নাকি কেয়ার ফ্রি ছিলেন? অর্গানাইজড ছোটোবেলায় আসলে কেউই অর্গানাইজ থাকে না, সবাই তার ন্যাচারাল ফ্লোতে বড় হয়। কিন্তু আমার ছোটোবেলাটা অনেক ইন্ডিপেন্ডেন্ট ছিল, যেহেতু আমাকে বোর্ডিং স্কুলে বড় হতে হয়েছে। সো নিজের কাজটা নিজে করা, নিজের ডিসিশনস ওন করা, এভাবেই আস্তে আস্তে প্রোগ্রেসমেন্টটা হয়েছে। আর যেহেতু আমাকে বোর্ডিং স্কুলের পরেই চলে যেতে হয়েছে বাংলাদেশের বাইরে, তো একটু ডিফারেন্ট ছিল ছোটোবেলাটা। কিন্তু আই ফিল লাকি যে ওইভাবে বড় হয়েছি। আমাকে অনেক কিছু জিনিসের এক্সপোজ করা হয়েছে, কিছু কিছু জিনিস নিজে নিজে করতে শেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ফ্লো বা কোনো ধরনের মিস্টেকস ওন করা, ইটস আ পার্ট অফ দ্য লাইফ, এইভাবেই আসলে বড় করা হয়েছে। সো আই উড নট সে দ্যাট আই ওয়াজ ফুলি অর্গানাইজড, বাট আই উড নট সে আই ওয়াজ কেয়ারফ্রি। ওকে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানি, যেহেতু আপনি বোর্ডিং স্কুলে বড় হয়েছেন, তাদের মধ্যে কি ফ্যামিলির সাথে কানেকশনটা কি খুব বেশি থাকে না খুব কম থাকে? কানেকশন কিছু ক্ষেত্রে অবশ্যই কমে যায়, কারণ একটা বাচ্চা যখন বড় হয়, মোস্টলি প্রি টিন এবং আর্লি টিন সময়ে, এই সময় আসলে ফ্যামিলির সাথে বন্ডিংটা ক্রিয়েট হয়। তো সেই সময় যদি কাউকে ফ্যামিলি থেকে দূরে রাখা হয় বা দূরে থাকে যে কোনো কারণেই হোক, তখন তার মধ্যে কিছুটা ডিস্টেন্স আসে। কিন্তু আবার একটা ভালো দিকও আছে, যে যেই জিনিসটা আমরা মানুষ হিসাবে মিস করি, সেই জিনিসটাই আমরা প্রচণ্ড পছন্দ করি, যে আমরা ওই জিনিসটা আমাকে পেতে হবে। সো যখন আমি আমার বাসা থেকে দূরে থাকতাম বা আমার প্যারেন্টস থেকে দূরে থাকতাম, তখন আমার কাছে মনে হতো যে আমি যখন প্যারেন্টসের সাথে থাকি যে সময়টা, আই ওয়ান্ট টু বি উইথ দেম মোর অ্যান্ড আই ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম উইথ মাই প্যারেন্টস মোর। সো ওই ফিলিংসটা বেশি আসতো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকটা ব্যাপার আমার কথা মাথায় আসলো, যে এখনকার জেনারেশনের সাথে কিন্তু বাবা মার সাথে খুব একটা কানেকশন থাকে না, বাট ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে তারা কিন্তু ছোটোবেলা থেকে মা বাবার সাথেই বেড়ে উঠেছে। তাহলে তাদের সাথে এরকম কানেকশন থাকে না কেন? এটা আপনার কি মনে হয়? আসলে আমাদের সময় আর এই সময়ের মধ্যে একটা জেনারেশনাল শিফট হয়েছে। আমাদের সময় টেকনোলজি এত অ্যাভেলেবল ছিল না। একটা বাবা যখন তার অফিসের পরে বাসায় আসছে, তার ফ্যামিলিকে সময় দেওয়া ছাড়া তার অ্যাকচুয়ালি খুব বেশি কিছু করার ছিল না। হয়তো তার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিল, বাকিটা সময় তার ফ্যামিলিকেই দিতে হতো। ইভেন বাচ্চাদের জন্যও ছিল যে খেলাধুলার পরে যখন বাসায় আসছে, ফ্যামিলির সুপারভিশনে বলো বা ফ্যামিলির একটা ওভারসিইংয়ের ভিতরে থাকতে হতো। বর্তমান সময় সেটা কিন্তু না। আমাদের লাইফস্টাইলও অনেক চেঞ্জ হয়ে গেছে। বাবা মার লাইফস্টাইল অনেক বেশি বিজি, তাকে অফিসের কাজে আফটার আওয়ার্স ওয়ার্ক করতে হয়। বাচ্চাদেরকেও দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করা হয়। আমাদের কাছে টেকনোলজি অ্যাভেলেবল, মোবাইল অ্যাভেলেবল, আমাদের ডিভাইসেস ইন্ডিপেন্ডেন্সি অনেক বেড়েছে। সো এই কারণে যেটা হয় যে এখনকার জেনারেশনের প্যারেন্টস এবং তাদের বাচ্চাদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, এবং ওই ধরনের কি বলবো কানেকশনটা যেটা আমরা পাইতাম সেটা হয় না। তার মানে এটা না যে খারাপ, ওটা আমাদের সময় একটা ডিফারেন্ট ডিমেনশন ছিল, এখন একটা ডিফারেন্ট ডিমেনশন। প্রত্যেকটা জেনারেশনাল টাইমে তো মানুষের কাজ, মানুষের ওয়ে অফ লিভিং সব কিছু চেঞ্জ হয়। এটা এদের কাছে নর্মাল, ওটা আমাদের কাছে নর্মাল ছিল। ওকে ওকে। আচ্ছা, আমি ছোটোবেলার আরেকটা হ্যাবিট সম্পর্কে জানতে চাই, যে ছোটোবেলায় তো অনেক মানুষের অনেক রকম হ্যাবিট থাকে, রাইট? সো আপনার কি কোনো হ্যাবিট ছিল কি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে সহযোগিতা করেছে? হ্যাঁ, প্রজেক্ট
একটা প্রজেক্টকে আমরা ডিফাইন করি 3টা প্যারামিটার দিয়ে, যে একটা ডিফাইন টাইমলাইন হইতে হবে, একটা ডিফাইন বাজেট হইতে হবে, একটা ডিফাইন স্কোপ হইতে হবে। কোনো প্রজেক্ট কিন্তু আনলিমিটেড টাইম ধরে চলতে পারে না। প্রজেক্টের একটা শুরু আছে, প্রজেক্টের শেষ আছে, সেটা বড় ছোট যে কোনো রকম হতে পারে। তো আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল যে কোনো একটা কাজ আমি লং টাইম করতে পারতাম না, আমি ফ্রেগমেন্টেড টাস্ক করতাম, যে এই কাজটা করলাম শেষ হয়ে যাবে, নেক্সট কাজে যাব। মানে প্রপার অর্গানাইজ বললে কি ফোকাসড বলতে পারি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মূল ফিলসফিও কিন্তু ফোকাসড, টাইম ড্রিভেন ডেলিভারি উইদিন আ বাজেট। সো জানতাম না যে প্রজেক্ট ম্যানেজার হবো কোনোদিন, কিন্তু মনে হয় এইভাবেই চলতো। হ্যাঁ, আমি কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যেই আসছি যে কখনো কি এরকম প্ল্যানিং ছিল ছোটবেলা থেকে যে আমি একদিন প্রজেক্ট ম্যানেজার হব? না, কখনোই ছিল না। আমার ছোটোবেলার 2টা কেরিয়ার চয়েস ছিল, হয় আমি ডিফেন্সে যাব অথবা ইঞ্জিনিয়ার হব। সেকেন্ডটা আমি হয়েছি, ফার্স্টেরটা আমি ড্রপ করেছি। কিন্তু কেন ডিফেন্সটা কেন? জানি না, এটাই আমাকে ইনফ্লুয়েন্স করতো। আচ্ছা, আর কি কোনো হ্যাবিট ছিল, মানে কোনো শখ ছিল এই ক্যারিয়ার ছাড়া বাইরে, লাইক গান করা বা আর্টের মধ্যে কানেক্টেড থাকা, মানে কালচার অ্যাক্টিভিটিস? কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে আমি ড্র করতাম আগে, ফ্রি হ্যান্ড স্কেচ করতাম, পেন্টিংও করতাম, কিন্তু গানের জন্য একটা গলা লাগে, যেটা আনফর্চুনেটলি কখনোই আমার ছিল না, এখনও নাই। সো গানের দিকে ছিল না। আর হবি বলতে আমার অনেকগুলোই ছিল, যেমন আমি ফিশ কিপিং করতাম, স্ট্যাম্প কালেক্ট করতাম, কারেন্সি কালেক্ট করতাম, এগুলোই ছিল। পিএমপির যে সার্টিফিকেশনটা, সেটা কি আপনার সিদ্ধান্ত ছিল নাকি ক্যারিয়ার প্ল্যান থেকে এসেছে? এটা অবশ্যই ক্যারিয়ার ডিমান্ড থেকে এসেছে, কারণ একটা সার্টেন সময়ের পরে, কারণ পিএমপি যেরকম বলে যে তোমার যদি 4,500 ঘন্টা প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স না থাকে তুমি কোয়ালিফাই করবা না এক্সাম দেওয়ার জন্য। তো যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করার জন্য কিন্তু পিএমপি হওয়া দরকারি না, কিন্তু পিএমপি হলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাথোডোলজিটা আরও রিফাইনভাবে জানা যায়, আরও ইফেক্টিভ ডেলিভারি করা যায়। তো যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করতাম পিএমপির আগেও, তখন দেখলাম যে আমার হয়তো নলেজ গ্যাপ থাকতে পারে কিছুটা, এবং আমার ক্রেডিবিলিটি, আমার অ্যাকসেপ্টেন্সটা এই সার্টিফিকেশনের মধ্যে আরও এলিভেটেড হবে। তখনই অ্যাকচুয়ালি ডিসিশনটা নেই যে পিএমপিটা করব। কিন্তু পিএমপির জার্নিটা আসলে অনেক লেন্দি একটা জার্নি, মানে ভয় লাগে পরীক্ষা দিতে, কারণ যদি কেউ পরীক্ষা দিয়ে সাকসেসফুল না হয় ফুল সার্টিফিকেশনের কস্টটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনারও কি ভয়টা ছিল যদি না হয় কি করবেন? তা যখন ভয়টা ছিল, আমি জানতে চাই আপনি ভয়টাকে কিভাবে ব্যালেন্স করছেন, প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি, এই যে এই সার্টিফিকেটটা নিয়ে এত সার্টিফিকেশন থাকে, কেন পিএমপি? প্রজেক্ট ম্যানেজমেন্ট ডোমেইনে পিএমপি হলো সবচেয়ে ক্রেডিবল একটা সার্টিফিকেশন। পিএমপির মতো Prince2 আছে, গুগলের প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন, আরও অনেক রকম আছে, কিন্তু ওগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক এবং কোনো একটা আইসোলেটেড এন্টিটির মাধ্যমে সার্টিফাইড। কিন্তু পিএমপি সার্টিফিকেশনটা পিএমআই ইনস্টিটিউট গ্লোবালি সব দেশের জন্য, সব ইন্ডাস্ট্রির জন্য একটা জেনারিক সার্টিফিকেশন দেয়, যেটাতে অ্যাকচুয়ালি এক ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে মুভ করাটা খুবই নর্মাল। সো যদি বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেশনের সিঙ্গেল মোস্ট ভ্যালুয়েবল সার্টিফিকেশন যদি ধরা হয়, পিএমপি ইজ দ্য স্টার্টিং ওয়ান। এই কারণে পিএমপিটা করা। আর তুমি বলবো ভয় কীভাবে দূর, কিছু প্র্যাকটিস করেছি, কিছু মক এক্সাম দিয়েছি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো ছিলই, ওইটার সাথে থিওরিটাকে অ্যালাইন করে তারপর একটু ইন্টারাপ্ট করি, রিয়েল লাইফের কোন এক্সপিরিয়েন্সটা ছিল যেখানে আপনি এখানে ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন? আচ্ছা, আমার কেরিয়ার স্টার্ট হয় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। আমি স্টার্ট করি টেলকোতে। তো আমি টেলকোর রোল আউট, অপারেশন মেইনটেনেন্স, বিএসএস এই ডোমেনগুলোতে কাজ করতাম। এইগুলো কাজ করতে করতে আমাকে কিছু অ্যাড অন বেসিসে প্রজেক্ট ম্যানেজ করতে হতো। একটা সময় যখন আমার কেরিয়ারের 7-8 বছর হয়ে গেল, তখন আমাকে ফুল টাইম প্রজেক্ট ম্যানেজার হিসেবে ডিপ্লয় করা হয়। ওইটা যখন করতে থাকলাম তখন আমার কেরিয়ার একটা শিফট হয়। আমি টেলকো থেকে চলে আসি হলো সলিউশন ইন্টিগ্রেশনে, যখন আমি ডিজাইন অ্যান্ড বিল্ড করতাম ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার, কন্ট্রোল কম্পিউটিং এনভায়রনমেন্টের ইনফ্রাস্ট্রাকচারগুলো। ওই প্রজেক্টগুলো লার্জ স্কেল, আলট্রা লার্জ স্কেল প্রজেক্ট হয়। ফর এক্সাম্পল দ্যাট উড বি লাইক 1,000 crore, 2,000 crore বিডিটির প্রজেক্ট। সো ওই প্রজেক্টগুলোর জন্য একজন প্রজেক্ট ম্যানেজারের সার্টিফিকেশন থাকাটা অ্যাডেড লেয়ার অফ অ্যাডভান্টেজ, অ্যাডেড লেয়ার অফ ক্রেডিবিলিটি। তখনই আমার মনে হলো যে আসলে পিএমপি সার্টিফিকেশনটা নেওয়া উচিত। কাজের জায়গায় যখন বড় কোনো ডিসিশন নেওয়া লাগে, তখন আপনি কিসের উপর বেশি ফোকাস হন, লজিক অর এক্সপিরিয়েন্স? একটু ডিফিকাল্ট।
অ্যাকচুয়ালি কোনো ডিসিশন কখনো রাইট অর রং হয় না। ডিসিশন নেওয়া হয় অ্যাভেলেবল ইনফরমেশনের উপর বেসড করে। অ্যাভেলেবল ইনফরমেশন কোত্থেকে আসে? কোনো লজিক্যাল চ্যানেল থেকে আসতে পারে, কোনো সিস্টেম ড্রিভেন প্রসেস আউটপুট থেকে আসতে পারে, অথবা কোনো ট্রিভিয়াল এক্সপিরিয়েন্স থেকে আসতে পারে। সো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেসেসারি। যখন একটা ডিসিশন তুমি নিচ্ছ, এই ডিসিশনের আগে সিমিলার নেচারের ডিসিশন তুমি নিচ্ছ কিনা, বা সিমিলার প্রবলেম অ্যাডভার্সারিসের উপর তুমি এক্সপোজ হয়েছো কিনা, এটা তোমার ডিসিশন প্রসেসটাকে মারাত্মক রকমের ইনফ্লুয়েন্স করে। এবং লজিক ওটাকে আরও রিশেপ করে, রিফাইন করে, যে আমি এইটা কেন নিচ্ছি। আই শুড বি এবল টু অ্যান্সার ওয়াই আই এম টেকিং দিস ডিসিশন। ওইখানে লজিকের পার্টটা। আর এক্সপিরিয়েন্সটা আসে যে আমার ডিসিশনটা কি রাইট হইতে পারে নাকি রং হইতে পারে। দ্যাট ইজ ডিফাইন্ড বাই ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাইয়া, আমি একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের লিডারশিপে ছিলেন, রাইট? এখন আমি যতটুকু জানি আপনি বিজনেস ডেভেলপমেন্ট হিসাবে আছেন, তো দুইটা দুই রকম। তো এই যে যে ট্রান্সফরমেশনটা এসেছে আপনার, এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? প্রথম জিনিস হলো যে দেখতে যদিও দুইটা দুই রকম লাগে, কিন্তু দুইটা আসলে একই। যে কোনো ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি ইজ ড্রিভেন বাই সিঙ্গেল পারপাস, সেটা হলো বিজনেস। বিজনেসে যদি রেভিনিউ না থাকে, বিজনেসে যদি প্রফিটেবিলিটি না থাকে, কোনো ধরনের কোনো কিছু করা সম্ভব না। সেটা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে হোক, রাষ্ট্রীয় পার্সপেক্টিভে হোক, যে কোনো কিছুতে প্রফিটেবিলিটি এবং রেভিনিউ থাকতে হবে। সো বিজনেস ডেভেলপমেন্টের সুবিধাটা হলো, যখন আমি একটা বিজনেস ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি পুরো লাইফ সাইকেলটা, রেভিনিউ লাইফ সাইকেলটা পুরাটার ভিজিবিলিটি পাচ্ছি। কিন্তু যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখছি, আমি শুধুমাত্র একটা সার্টেন প্রজেক্ট দেখছি, যে প্রজেক্টটা কোনো একটা কাজ করার জন্য হাতে নিল, প্রজেক্টটা শেষ হলো, প্রজেক্ট ম্যানেজারকে রিলিজ করে দেওয়া হলো। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে একটা কোম্পানি একটা সফটওয়্যার বানাবে। ধরো আমি বিকাশের মতো একটা অ্যাপ, যেটা বিকাশের মোবাইল ওয়ালেটের একটা অ্যাপ ছিল। এটা বানানোটা কিন্তু একটা প্রজেক্ট ছিল, যে এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, এটা প্রজেক্ট। কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে কি করবে? মার্চেন্টের কাছে দিবে, ওটার মাধ্যমে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন হবে, তখন বিকাশ ওটা নিয়ে আর্ন করা শুরু করবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমি একটা এন্টিটিকে, একটা অর্গানাইজেশনকে এনেবল করলাম, মানে এলিভেট করলাম, যে সে যেন একটা বিজনেস করতে পারে। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের পরের লেয়ারটাই কিন্তু আসে যে এটা কেন করতেছি, আমি কোনো কাজে করছি, কোনো একটা বিজনেসের জন্য করছি, কোনো একটা অর্গানাইজেশনের জন্য করছি, ওইটাকে ইউজ করে সে আর্ন করা স্টার্ট করবে। ওই জায়গাটা আসে বিজনেস ডেভেলপমেন্ট। সো বিজনেস ডেভেলপমেন্ট করতে গিয়ে আমার আরও মাল্টিপল ক্রস ফাংশনাল টিমের সাথে কাজ করতে হয়, আমার বিভিন্ন রকমের নেগোসিয়েশন করতে হয়, আমার পার্টনার একুইজিশন করতে হয়। তো এটা আমাকে আরও ব্রডার স্পেকট্রামে ভিজিবিলিটি দেয়। তো আমার কাছে মনে হয় যে আমার কেরিয়ারের নেক্সট লেভেলে যেতে হলে আমাকে বিজনেস ডেভেলপমেন্ট কেরিয়ারটাকে ফোকাস করতে হবে। এই জন্যই আসলে ওদিকে যাওয়া। আচ্ছা ভাইয়া, আপনার ক্যারিয়ারের 18 বছর, এটা আমাদের বাইরে থেকে দেখতে অনেক স্মুথ লাগে, কিন্তু আপনার এই জার্নিতে কখনো কি এরকম হয়েছে যে নিজের উপর সেলফ ডাউট ফিল হচ্ছে? সেলফ ডাউট বলবো না, বাট নিজের এবিলিটির উপরে অনেক সময় অতটা কনফিডেন্ট ছিলাম না। কারণ প্রথমে যখন আমরা চাকরিতে ঢুকি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, আমরা যা পড়ে আসছি রিয়েল লাইফে 100% ওইভাবে আমরা দেখি না। একটা থিওরি আর একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক পার্থক্য থাকে। তখন হয়তো আমার একটা সার্টিফিকেট আছে, আমি একজন ব্যাচেলর অফ সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু যখন আমি কাজ করতে আসলাম দেখলাম যে এটাকে ডিফারেন্টভাবে করতে হয়। তো ওই ম্যাপিংটা, আমার ডিগ্রি এবং আমার রিয়েল এক্সপিরিয়েন্সের ম্যাপিংটা করতে সময় লাগে। ওই সময়টাতে অবশ্যই নিজের উপরে অতটা কনফিডেন্স থাকে না। সো সেলফ ডাউট বলবো না, বাট কনফিডেন্সটা ওভার দ্য টাইম গ্রো করেছে। প্রথম দিকে অতটা কনফিডেন্ট ছিলাম না, প্রচুর ভুল করেছি, শিখেছি, তারপরে আবার কাজ করেছি, এরকম করে আস্তে আস্তে স্মুথ সেলিং কখনোই ছিল না। আমার জন্য না, কারোর জন্যই কখনো কেরিয়ার স্মুথ সেলিং হয় না। ওকে, প্রফেশনাল লাইফে সামহাও একটু স্ট্রেস থাকতেই পারে, হয়তো বা টিম ম্যানেজমেন্ট সামটাইম একটু ফল করতেই পারে। তো যেহেতু প্রফেশনাল আছে, সেখানে পার্সোনাল লাইফেও আছে, যখন দুটোই একদম ডাউনফল করে, কিভাবে আপনি ম্যানেজ করেন? প্রথম কথা হলো, তোমার ফ্যামিলি সবার আগে আসা উচিত। প্রফেশন তোমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তুমি আর্ন করছো তোমার লাইফস্টাইলকে সাপোর্ট করার জন্য, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ওটার সাথে তুমি আস্তে আস্তে
বড় হওয়ার জন্য। তো ফ্যামিলির যদি কোনো ধরনের টার্মোয়েল থাকে, কোনো ধরনের আনরেস্ট থাকে, সেটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এবং আবার যদি ফিরত আসি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ভাইটাল এরিনা হলো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। আমরা এটাকে বলি স্টেক হোল্ডার মানে হলো যারা স্টেকটাকে হোল্ড করে আছে। স্টেক মানে হলো ছোটো ছোটো স্টিকের খণ্ড, যেটা দিয়ে উপরে একটার উপর একটা রেখে ফাউন্ডেশনের মতো বিল্ডিংটা দাঁড়ায়। তো প্রত্যেকটা মানুষ যার সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, প্রফেশনাল হোক পার্সোনাল হোক, দে আর আওয়ার স্টেক হোল্ডার্স, মাই স্টেক হোল্ডার্স। একটা সাকসেসফুল প্রজেক্ট তখনই সাকসেসফুল হয় যখন স্টেক হোল্ডার্সরা হ্যাপি থাকে। তো তোমার লাইফও তখনই হ্যাপি হবে যখন তোমার স্টেক হোল্ডার, তোমার ফ্যামিলি, তোমার প্রফেশনাল, ওরা হ্যাপি থাকবে। কিন্তু ভাই আমি একটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে যে আজকালকার সময় বেশি দেখা যায় মানুষ কাজে এত ব্যস্ত থাকে ফ্যামিলি টাইম দিতে পারে না, তাহলে ব্যাপারটা কিরকম হয়? আমি বলবো এটা প্রত্যেকটা মানুষের দেখার জায়গাটা সাবজেক্টিভ, কিন্তু এটা আসলে প্রায়োরিটি থেকে আসে। তুমি যদি কোনো জিনিসকে বা কাউকে প্রায়োরিটাইজ করো, ওটা তুমি দেখতে পারবা না, ওটাকে সময় দিতে পারবা না, এটা কখনো হবে না। হয়তো কিছু ট্রেড অফ করতে হবে। আমি হয়তো দেখা যাচ্ছে যে আমি যদি আজকে ঢাকায় না থেকে চিটাং চলে যাই, হয়তো আমি একটা বেটার পেইং জব পেতে পারি, কিন্তু এটা আমি ফ্যামিলি থেকে দূরে থাকবো। আমি কি রাজি আছি ওই ফ্যামিলি থেকে দূরে থেকে বেশি টাকার স্যালারির কাজটাতে যাওয়ার, নাকি আমি রাজি নাই যে আমার কাছে ফ্যামিলির সাথে থাকাটা ইম্পর্টেন্ট? এই ট্রেড অফটা তোমাকে ডিসাইড করতে হবে। কেউ পারে না এটা বলবো না, এটা শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। কেউ যদি কোনো জিনিস চায়, স্পেসিফিকলি চায়, সে অবশ্যই এটা পাবে, করতে পারে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি আরেকটা জিনিস জানতে চাই যে এমন কোনো প্রজেক্ট ছিল কি যেখানে কাজ করতে গিয়ে আপনাকে নতুনভাবে ভাবিয়েছে? হ্যাঁ, এটা প্রতি মুহূর্তেই হয়। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টে যখন তুমি কাজ করবা, একটা প্রজেক্ট ম্যানেজার ইন্টারডিসিপ্লিনারি হয়। মানে হলো একটা প্রজেক্ট ম্যানেজার কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়ার দরকার নাই। ফর এক্সাম্পল, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো ম্যানেজ করা ইজিয়ার, অথবা আইটি প্রজেক্টে যেহেতু আমার এক্সপিরিয়েন্স, আইটি প্রজেক্ট ম্যানেজ করা ইজিয়ার। কিন্তু তার মানে এই না যে আমি একটা সিভিলের প্রজেক্ট ম্যানেজ করতে পারবো না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট, অথবা আমি একটা হেলথ কেয়ারের প্রজেক্ট ম্যানেজ করতে পারবো না। প্রতিটা ডোমেইন আলাদা হলেও ম্যাথোডোলজিটা সেম। এই জন্য আমি যখন একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যাই, প্রতি মুহূর্তে শিখতে হয় যে ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রির নর্মসটা কী, ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কী, এবং ওরা কিভাবে কাজটা করতে চায় ওটা জানতে হয়। এবং এটা মজার ব্যাপার, আমি হয়তো আজকে একজন ইঞ্জিনিয়ার, আমি কালকে একটা লিগাল প্রজেক্ট করতে গিয়ে আমি ল ব্যাপারে জানতে পারছি, কালকে একটা হেলথ কেয়ার প্রজেক্ট করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারে জানতে পারছি, ডক্টরদের পার্সপেক্টিভটা দেখতে পাচ্ছি। সো নতুন করে সব কিছু দেখতে হয়। আচ্ছা, বাংলাদেশে বসে আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ড ধরে রাখা এই ব্যালেন্সটা আপনি কিভাবে করেন? এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা আগে বলি। বাংলাদেশে আমাদের স্ট্যান্ডার্ডের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট গ্লোবাল স্ট্যান্ডার্ডের তুলনায়। আমরা প্রচুর ডেভিয়েট করি, মানে কমপ্লায়েন্স পার্সপেক্টিভে বলো বা স্ট্যান্ডার্ড পার্সপেক্টিভ বলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের লোকালাইজড নর্মাল অ্যাপ্রোচটাকে ফেভার করি, স্ট্যান্ডার্ডটাকে। আমরা বাই দ্য নেশন আমরা অ্যাকচুয়ালি কমপ্লায়েন্স মিট করতে পছন্দ করি না, কারণ কমপ্লায়েন্স আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দেয় মুভ করতে। তো এই জায়গাটাতে মানুষের একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স কাজ করে যে আমি এটাকে করবো না। আচ্ছা ঠিক আছে, ইউএসএতে এভাবে হয়, বাংলাদেশে এভাবে হয় না। তো এইটা ম্যানেজ করার জন্য আমাকে ওই লোকগুলোর সাথে নেগোশিয়েট করতে, প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো কোনো জিনিস দ্বারা ড্রিভেন হয়, মোটিভেটেড হয়। জানা ইম্পর্টেন্ট যে তাকে এই জিনিসটা করতে রাজি করানোর জন্য কোন জিনিসটা কাজ করবে, কোন অ্যাপ্রোচটা কাজ করবে। প্রত্যেকটা মানুষ যদি তার গেইনটা ঠিকমতো পারসিভ করতে পারে, দেখতে পারে, সে তোমাকে সাহায্য করবে কখনোই, সবসময়। আচ্ছা, ইন্টারন্যাশনাল টিম বা ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে কোনো রকম কালচার ডিফারেন্সের যে ব্যাপারটা, এটাকে আপনাকে খারাপভাবে কোনোভাবে ইম্প্যাক্ট করেছে কি? খারাপভাবে করে না, বাট কালচারালি অ্যাওয়্যার থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস নর্মাল, নট নেসেসারি সেম জিনিসটা হয়তো ইন্ডিয়াতে বা ইউএসএতে বা সৌদি আরবে নর্মাল না। তো আমি যদি আমার বাংলাদেশি টিমকে যেভাবে ট্রিট করতেছি, যেভাবে আমি ডেলিগেট করতেছি কাজটা, সেম কাজটা আমি একটা গ্লোবাল টিমকে ওইভাবে করতে পারবো না। হয়তো দেখা যায় আমার জন্য 25শে ডিসেম্বর বড়দিন খুব বড় রকমের একটা ছুটি না, আমার জন্য ঈদ, দুইটা ঈদ আমার জন্য অনেক বড় ছুটি। কিন্তু আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি যাই,
ক্রিসমাস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল। ওই সময় আমি যদি তাকে কোনো ওয়ার্কলোড দিই সে ওটা ভালোভাবে নেবে না। তো আমাকে এই কালচারাল অ্যাওয়ারনেসটা থাকা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার ভাইয়া আপনার একটু ফার্স্ট টাইমে চলে আসবো, সেটা হচ্ছে যে এত ব্যস্ততার মাঝেও ফ্রি টাইম পেলে আপনি কি করতে ভালোবাসেন? আমি প্রচুর ফ্রি টাইম পাই, বাই দ্য ওয়ে। Really? এত কিছুর মধ্যে আপনি ফ্রি টাইম পান কিভাবে? ম্যানেজ করে নিতে হয় সময়। হাউ ইজ ইট পসিবল? মানুষ তো মানে এটা তো সম্ভব না, কিভাবে কি সম্ভব। যেমন আমার ওয়ার্ক আওয়ার ডিফাইন্ড, কাজের জন্য আমাকে এক্সট্রা ওয়ার্ক যদি করতে হয় আমি ওটা কম্পেনসেট করতে পারি। সেটা ন্যাচারালি অর্গানাইজেশনাল কম্পেনসেশন হতে পারে অথবা আমার মেন্টাল কম্পেনসেশন হতে পারে। আমি ধরে নিই যে 9 ঘন্টা কাজ করব, 9 ঘন্টার পরে আমি অ্যাওয়্যার থাকবো কাজের ব্যাপারে, কিন্তু কাজের পুরোপুরি ইনভলভ হব না। কীভাবে হবো? আমি হয়তো আমার টিমকে ডেলিগেট করব, অথবা আমি কাজটাকে আরও ফাস্ট আর এফিশিয়েন্ট ওয়েতে ডেলিভার করার চেষ্টা করব যাতে ওই লোডটা বেশিক্ষণ না হয়। আমার কী করতে হবে? দিনের মধ্যে আমার জিমে যাওয়া ইম্পর্ট্যান্ট, আমার ফ্যামিলিকে টাইম দেওয়া ইম্পর্ট্যান্ট, আমার নিজের কোনো ট্রেনিং বা ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া ইম্পর্ট্যান্ট। সো কিছুটা হলেও আমি সময় বের করতে পারবো। হয়তো আমি 3 ঘন্টা ধরে টানা আড্ডা দিতে পারবো না, আধা ঘন্টা 1 ঘন্টা তো দিতেই পারবো। জিমে হয়তো 2 ঘন্টা থাকতে পারবো না, 30 মিনিটস তো আমি থাকতেই পারবো। সো এটা একটা সময় মনে হয় যে হার্ড, কিন্তু যদি এটা প্রতিদিন রিকারিংভাবে করা হয় এটা তোমার অভ্যাস হয়ে যাবে। সো টাইম বের করাটা সমস্যা না, কিন্তু টাইম বের করতে চাওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজের চাপ বেশি হলে আপনি নিজেকে কিভাবে রিসার্চ করেন? লাইক মিউজিক, ট্রাভেল, নাকি একদম শান্ত হয়ে বসে থাকেন? আমি চেষ্টা করি আমার দিনটা খুব কামভাবে শুরু করার। ঘুম থেকে ওঠার পর থেকে 1 থেকে 1.5 ঘন্টা আমি কোনো কাজ নিয়ে চিন্তা করি না। ওইটা আমার মি টাইম। ওইটা আমাকে সারাদিনের জন্য সেট করে, আমার মেন্টাল সেটটা, আমার অ্যাক্টিভিটির পেসটা সেট করে। এরপরে যখন আমি অফিসে ঢুকি আমি চেষ্টা করি প্রথমে আমার টিমের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার, যে আমরা কেমন আছি, পার্সোনাল লেভেলে কেমন আছি, প্রফেশনাল লেভেলে না। আস্তে আস্তে ট্রানজিশনটা হয় যে আমরা পার্সোনাল কনভারসেশন থেকে আস্তে আস্তে কাজের কথায় আসি। তো চেষ্টা করি ওইটাকে যতটা স্মুথ করা সম্ভব হয়, এবং অফিসের ভিতরে অন্য ডিপার্টমেন্টের যারা টিম মেম্বার্স আছে, ক্রস ফাংশনাল টিম, তাদের সাথে হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনটা বেশি করি। তাহলে যেটা হয় কি, অনেক সময় দেখা যায় একটা কাজ প্রফেশনালি অন্য একটা মানুষ নিতে যতটা আগ্রহী না থাকতে পারে, পার্সোনাল রিলেশনশিপ থাকলে ওইটা ইজিলি নেয়। তখন যখন একটা মানুষ আপনাকে সাপোর্ট করবে তখন তুমি দেখবা যে কাজের লোডটা কমে যায়। তারপরে এমন থাকে যে একদম পুরো স্ট্রিক্ট ডেডলাইন থাকে, আজকের মধ্যে ডেলিভারি দিতে হবে, আফটার আওয়ার্স ওয়ার্ক করতে হবে। ওই জিনিসগুলা অবশ্যই একটা আমাকে অনেক কী বলে ওটাকে ওভারক্লক করে দেয়। ওইটা থেকে কাম ডাউন করি, সোবার স্টেটে আসি। আমি হয়তো দেখা যায় যে একটা অফিসের থেকে বের হলাম, মাইক্রো ব্রেকস নিলাম, আমি 2-3 ঘন্টা টানা কাজ করলাম, করে নিচে গেলাম, কফি নিলাম, তখন আমি মোবাইলের দিকে তাকাই না। মোবাইলটাকে সাইড মোডে রেখে ওই 5 মিনিট 10 মিনিট একদম নিজের মতো নিজে থাকি। কফি খেলাম, একটু ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে গল্প করলাম, করে আমার কাছে মনে হয় যে আমি অনেক রিলিফ ফিল করতেছি, এরপরে আবার কাজে যেতে পারি। আর আফটার অফিস যখন আমি বাসায় আসি দেখা যায় যে আমি অফিসের কথা চিন্তা করব না, অন্য কোনো অ্যাক্টিভিটি, যেই অ্যাক্টিভিটিগুলো আমার অ্যাকচুয়ালি খুব ফোকাসড ডেলিভারি বা ফোকাসড ইনিশিয়েটিভস ডিমান্ড করে না, খুব কাম, হয়তো একটা বই পড়লাম, একটু গান শুনলাম, বা হালকা একটা কোনো শো দেখলাম, ওই জিনিসগুলো আস্তে 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 আমাকে রেস্টিং স্টেটে নিয়ে আসে আর কি। ছোটবেলার কোনো অভ্যাস আছে কি যা এখনো আপনাকে গ্রাউন্ডেড করে রেখেছে? কোনটি? আমার অ্যাটেনশন টু ডিটেল একটু বেশি। ওকে, খুব খুঁতখুঁতে। আচ্ছা আচ্ছা, কাজের ক্ষেত্রেও? কাজের ক্ষেত্রে আমি যেটা প্রসেস আছে বা যেই নির্দিষ্ট ডেলিভারিটা হওয়ার কথা, ওইটার এক্সেপশনসটা খুব সহজে নিতে পারি না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি করা সম্ভব হয়ে থাকে এবং আমরা এগ্রি করে থাকি যে করব, এটার ডেভিয়েশন কেন হলো, এটা তো ওইরকমই হওয়া উচিত। তো এই জিনিসটা আমাকে একটু সমস্যা করে, যে আমি আগে আরও বেশি সমস্যা করতো যখন আরও আর্লিয়ার কেরিয়ার স্টেজে ছিলাম, যে এটা কেন হলো, এটা কেন করা যাচ্ছে, এটা করা যায় না, আবার করো। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে না, হয়তো হিউম্যান তো ভুল হইতে পারে বা অন্যরকম চেঞ্জেস হইতে পারে, এটা মেনে নেই, কিন্তু এটা আমাকে একটু ভাবায়। মানে আই এম নট কমফোর্টেবল অ্যাকসেপ্টিং এক্সেপশনস আনলেস ইটস জাস্টিফাইড অ্যান্ড লজিক্যাল। ওকে ভাইয়া,
আমি এখন একটু জেনজির ব্যাপারে কথা বলবো। আচ্ছা, জেনজি যারা আছেন, আপনার কি মনে হয় তারা কি একটা সময় গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট লিডার হতে পারবে কি? কেন পারবে না? সবার পক্ষে গুড প্রজেক্ট ম্যানেজার হওয়া সম্ভব। কিভাবে? আমি জেনজির কথা বলি। জেনজিদের দুইটা জিনিস আমার অসম্ভব ভালো লাগে। তাদের কমিউনিটি মাইন্ডসেট। তারা, আমরা যেরকম আমাদের জেনারেশন যখন বড় হয়েছে, আমরা খুব ইন্ডিভিজুয়ালি ফোকাস ছিলাম। আমার নিজের লাইফ, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের আর্নিং, সব কিছু। সামহাও এক শিফট হয়ে গেছে। জেনজিরা অনেক বেশি কমিউনিটি ফোকাসড। তারা একসাথে থাকতে পছন্দ করে, তারা লাইক মাইন্ডেড মানুষের সাথে চলাফেরা করে। আর সেকেন্ড জিনিসটা হলো, জেনজিরা অকপটে কথা বলতে পারে। দে আর ভেরি ব্লান্ট। হায়ারার্কি মেনটেন খুব একটা করে না। তাদের যদি কোনো জিনিস পছন্দ না হয়, তারা ভেরি ভোকাল, তারা কথা বলতে পারে, তারা ওই জিনিস করতে পারে। প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য ফার্স্ট থিং গ্রাউন্ড রিয়েলিটি বোঝা, যে আমার একটা প্রবলেম হতে যাচ্ছে, একটা রিস্ক আছে, চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছি, এই জিনিসটা কোনো ধরনের সুগার কোটিং না করে বলতে পারাটা ইজ আ ভেরি গুড কোয়ালিটি, আই উড সে। সো জেনজিরা এই জিনিসটা অটোমেটিকলি আসে। আর কমিউনিটি যেটা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ অ্যাবাউট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। সো সে যদি তার কমিউনিটিকে ম্যানেজ করতে পারে, প্রজেক্টের স্টেক হোল্ডারদেরকেও ম্যানেজ করতে পারবে। সো এই জিনিসের পক্ষে অবশ্যই একটা ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়া সম্ভব। শুধুমাত্র একটা জিনিস, কন্ট্রোলড ইমোশন কন্ট্রোলটা অনেক ইম্পর্ট্যান্ট। ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই ইম্পর্ট্যান্ট টু বি এ প্রজেক্ট ম্যানেজার। সো এই জিনিসটা যদি তারা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে। ও গ্রেট। আচ্ছা, এখন যদি কোনো তরুণ প্রজেক্ট ম্যানেজমেন্ট পজিশনে যেতে চায়, তাহলে তার কি করা উচিত? ফার্স্ট অফ অল, স্কিল সেট আপ করা উচিত নাকি মাইন্ড সেট আপ? দুইটাই করা উচিত। আমার একটা অন দ্য সারফেস যে স্কিলটা আছে, সেটা যদি না থাকে, তাহলে আমি পুরো জিনিসটা বুঝতে পারবো না। টেকনিক্যাল গ্রাউন্ড থেকে ওই জিনিসটা বুঝতে পারবো না। আর আমার যদি সফট স্কিল, পিপল স্কিল না থাকে, তাহলে আমি ম্যানেজ করতে পারবো না। তো দুইটা একটার একটার কমপ্লিমেন্টারি, দুইটাই পরিপূরক, একসাথেই করতে হবে, গ্রো করতে হবে। যে আমার সফট স্কিলও লাগবে, হার্ড স্কিলও লাগবে। হার্ড স্কিল আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখাচ্ছে, প্রতিদিন শেখাচ্ছে। আর সফট স্কিলটা শেখানোর জন্য তারা যে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ডিবেট করা, কোনো ধরনের টিম স্পোর্টসে ইনভলভ হওয়া, এগুলো খুব দরকার। সো আচ্ছা, আমরা কিন্তু অনেকেই সফট স্কিল ব্যাপার সম্বন্ধে জানি না। মানে আমরা হার্ড স্কিল সম্বন্ধে জানি, ছোটোবেলা থেকে শিখে আসছি। যেমন আমাদের ছোটো ছোটো যে জিনিসগুলো, আমাদের সফট স্কিল লাইক কমিউনিকেশন, বেসিক ম্যানার্স, কথা বলা, আরও যে পারপাকি সাইটগুলো আছে, আমরা অনেকেই জানি না। তাহলে এই সাইটটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? আমরা ইন্ডিভিজুয়াল লেভেল থেকেও ডেভেলপ করতে পারি, বই পড়ে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়ে। বাট আমি বলবো যে এইটাকে অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউশনের মধ্যে অ্যাডপ্ট করা উচিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রতিটা লেয়ারেই কিছু কারিকুলাম থাকা উচিত যেগুলো অ্যাকচুয়ালি সফট স্কিল শেখায়। আমাদের আছে ইউনিভার্সিটিগুলোতে, হয়তো আমাদের দেখা যায় যে পাবলিক স্পিকিংয়ের কোনো ধরনের কম্পিটিশন হয়, আমাদের বিজনেস কমিউনিকেশনের কোর্স আছে, কিন্তু এগুলো না সবগুলো এক্সাম ফোকাসড। তাদেরকে ইন্ডাস্ট্রি রেডি করার জন্য কোনো ধরনের প্রোগ্রাম নেওয়া হয় না। তো আমার, সে যে কোনো ডিসিপ্লিনের হতে পারে। সে হয়তো বাংলা অনার্স করছে, কেউ একজন ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছে, কেউ একজন হয়তো পিওর সায়েন্সে গ্র্যাজুয়েশন নিচ্ছে। প্রত্যেকের কারিকুলামেই সফট স্কিল ডেভেলপ করার কিছু কোর্সেস থাকা উচিত। নট নেসেসারি যে পুরা সেমিস্টার লং কোনো কোর্সেস থাকবে, কিন্তু হতে পারে সেটা 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসের ছোটো ছোটো প্রোগ্রাম থাকা উচিত। হ্যাঁ, এবং আমি মনে করি যে এই জায়গায় যারা ইন্ডাস্ট্রিতে আছে, আমরা যারা আছি ইন্ডাস্ট্রি প্রফেশনালস, যারা বিজনেস ওনার্স আছে, তাদেরকেও ওই জায়গায় কন্ট্রিবিউট করার জায়গা আছে। আমি যদি একটা বিজনেস ওনার হই, আমি যদি চাই আমি একটা ভালো রিসোর্স হায়ার করব তার গ্র্যাজুয়েশনের পরে, আমার তো কন্ট্রিবিউট করতে হবে আরও আগে থেকে। যে ছেলেটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বা এ লেভেলস কমপ্লিট করে ইউনিভার্সিটি ঢুকলো, তাকে আমি আমার অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রামে আরও আগে থেকে কেন নিচ্ছি না? আমার যদি একজন সেলসম্যান লাগে, আমি কেন সেলসের স্কলারশিপ ব্যবস্থা করছি না? আমি কেন সেলসের একটা পাইপলাইন ক্রিয়েট করার জন্য ওইখানে ইনভেস্ট করছি? খুব বেশি কিছু না, কিন্তু আমাদের টোটাল ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এই ইনভেস্টমেন্টটা ভেরি মিনিমাল, বাট রিটার্ন উড বি ওয়ে হায়ার দ্যান দ্য ইনভেস্টমেন্ট। সো আমাদের সবার জায়গায় যেখানে একটা আমার কাজ করার জায়গা আছে, ইন্ডাস্ট্রি ওনারদের কাজ করার আছে, প্রফেশনালদের কাজ করার আছে, একাডেমিয়ার কাজ করার জায়গা আছে।
শুধুমাত্র যেই ছেলেটা ফ্রেশ গ্রাজুয়েট হয়েছে তার কাছে সব কিছু স্কিল রেডি থাকতে হবে, জবের ইন্টারভিউ বোর্ডে তার কাছ থেকে সব কিছু এক্সপেক্ট করবো, কিন্তু তার উপরে আমি কিছু ইনভেস্ট করব না, এভাবে তো হওয়া উচিত না। রাইট রাইট। হ্যাঁ, আমরা আসলে ফ্রেশ গ্র্যাজুয়েট চাই, কিন্তু আবার মানে কম্বো যাতে রেডি থাকবে সেটা আমাদের নাই বললেই চলে। এটা একটা বিগ প্রবলেম। আচ্ছা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, যদি এখন আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হতেন তাহলে ক্যারিয়ার কোথা থেকে স্টার্ট করতেন? আমি যদি ফ্রেশ গ্রাজুয়েট হতাম, আর আমি কি বর্তমানের এক্সপিরিয়েন্স নিয়ে ফ্রেশ গ্রাজুয়েট হতাম নাকি একদম ব্ল্যাঙ্ক অবস্থায়? হ্যাঁ একদম, মানে আপনি একদম ফ্রেশ, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি তাহলে কোথা থেকে স্টার্ট করতেন? আমি ধরে নিই আমি যে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওইভাবে ফ্রেশ গ্রাজুয়েট উইথ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য টেকনোলজি। এখন যেটা আছে, ইউটিউব আছে, চ্যাটজিপিটি আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মস আছে। আমি ফার্স্টে দেখতাম যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার স্কোপ কী 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 জায়গায় আছে। যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আমার প্রোফাইলটা আমি একজন জিপিটিকে দিলাম যে এই হলো আমার কোর্সেস, এগুলো আমি 4 বছর ধরে পড়াশোনা করেছি, আমার অ্যাভেলেবল ইন্ডাস্ট্রি যেখানে আমি অ্যাকচুয়ালি এমপ্লয়েড হইতে পারি কোনটা আছে, সে আইডেন্টিফাই করতো। করার পরে আমি বলতাম যে আমার ওই ইন্ডাস্ট্রিতে স্টার্ট করার জন্য কোথায় কোথায় স্কিল গ্যাপ আছে, সে আইডেন্টিফাই করতো 1 2 3 স্কিলগুলো গ্যাপ আছে। তারপর আমি বলতাম এই স্কিলগুলো অ্যাকুয়ার করার জন্য আমার কী কী ট্রেনিং নেওয়া উচিত বা কী কী শেখা উচিত, সে আইডেন্টিফাই করতো 1 2 3 4। ওইগুলো আমি আস্তে আস্তে শিখতাম, শিখে আমার স্কিল সেটটাকে ডেভেলপ করতাম। আপনার বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফিউচার নিয়ে আপনি কতটা হোপফুল? যথেষ্ট হোপফুল, কারণ আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টার্ট করি বাংলাদেশে হাতে গোনা ডাবল ডিজিটের প্রজেক্ট ম্যানেজার ছিল, সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার অনেক কম ছিল। এখন আলহামদুলিল্লাহ এটা প্রচুর বেড়ে গেছে। বাংলাদেশে এখন মোটামুটি প্রতিটা ইন্ডাস্ট্রিতেই সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার আছে। এবং আগে আমাদের যারা কাস্টমার থাকতো, ক্লায়েন্ট থাকতো, তাদেরকে প্রজেক্ট ম্যানেজার সার্টিফাইড হওয়ার ইম্পর্টেন্সটা আমাদের বোঝাতে অনেক ব্যাক পেতে হতো। যে তারা চিন্তা করতো যে এই আমার রিসোর্সের পিছনে বা আমার প্রজেক্টের পিছনে এই খরচটা আমি কেন করব। এটা তো একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট, যে একটা রিসোর্সকে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন কমপ্লিট করানো, এটা কেন করবো, আমার লাভটা কী। কিন্তু এখন মানুষজন জানে, বিজনেস ওনাররা জানে, এন্ড কাস্টমার্সরা জানে যে একটা সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার যদি আমার প্রজেক্টটা ম্যানেজ করে, এটা কোয়ালিটিটা অনেক বেটার হবে। তো তারা এটার প্রতি অনেক বেশি প্রো হয়েছে, যে প্রো প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি বা অ্যাপ্রোচ। তো তারা এটাকে আরও ভালোভাবে নিচ্ছে। তো সামনে এটা আরও বাড়বে। বাংলাদেশের আগে আমরা কখনো চিন্তা করি নেই যে $multi-million প্রজেক্ট হবে, আস্তে আস্তে হচ্ছে, আল্ট্রা লার্জ স্কেল প্রজেক্ট হচ্ছে, ওইখানে অনেক বেশি প্রজেক্ট ম্যানেজারের এমপ্লয়েবিলিটি শুরু হচ্ছে। তো প্রজেক্ট ম্যানেজার স্কোপ সারা জীবনই থাকবে। এবং মজার ব্যাপার হলো যে আমরা যে সবসময় ভয় পাই যে এআই আমাদের ওয়ার্কফোর্সকে অবসোলিউট করে দিবে, সব কিছু অটোমেটেড হয়ে যাবে, কাজ থাকবে না। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য ট্রেডস যেখানে অ্যাকচুয়ালি স্কিলটা কাজ করে হিউম্যান টু হিউম্যান। অ্যান্ড হিউম্যান টু হিউম্যানের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটাকে এআই কখনো রিপ্লেস করতে পারবে না। সো প্রজেক্ট ম্যানেজার স্কোপ বাড়বে সামনে। আচ্ছা, 10 বছর পরে আপনি নিজেকে কিভাবে দেখতে চান? শুধু একজন সাকসেসফুল প্রফেশনালস নাকি একজন ইম্প্যাক্টফুল মেন্টর? আমি নিজেকে একজন ইম্প্যাক্টফুল মেন্টর হিসেবে দেখতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেই এক্সপিরিয়েন্সটা আমি অ্যাকুয়ার করেছি সেটা আমাকে পাস অন করতে হবে, আমাকে আরও ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। সেটা আমার ফিল্ডে হতে পারে, তার চেয়ে বড়ো স্কেলে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য স্কোপ। আমাকে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে, আমাকে লেজেসিটা ক্রিয়েট করতে হবে, সাকসেসও ক্রিয়েট করতে হবে। সো প্রফেশনাল হিসাবে আমি একজন ইন্ডিভিজুয়াল, বাট আমি যখন একজন ইম্প্যাক্টফুল লিডার হওয়ার চেষ্টা করব তখন আমার এরিনাটা অনেক বড় হয়ে যাবে। আমার কারণে যদি 10টা ছেলে ওইভাবে চিন্তা করতে পারে, 10টা ছেলে আরও প্রত্যেকে 10টা করে 100 জনকে চিন্তা করার চেঞ্জ করতে পারবে। সো চেঞ্জ বিগিনস উইথ ইউ। সো আপনি যদি বা তুমি যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য কাজ করো, ইটস ওয়ে বেটার দ্যান বিইং আ প্রফেশনাল। আমি একটু ছোটোবেলার দিকে আবার ফিরে যাই। ছোটোবেলায় কি এমন কিছু আছে যেটা আপনার এখন এ পর্যায়ে এসে মনে হয় যে আমাকে তখন যদি কেউ বলতো তাহলে আমার ক্যারিয়ার জার্নিটা কিছুটা হলেও স্মুথ হতো? হ্যাঁ, আমার এখন যেরকম আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোর অ্যালামনাই অনেক স্ট্রং, আমরা এখন খুবই সহজে লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রত্যেকটা অ্যালামনার সাথে কানেক্টেড থাকতে পারি। কিন্তু আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যখন অ্যাকচুয়ালি মার্কেটে আমরা এমপ্লয়েড হয়েছি 2007-এ, ব্যাক ইন 2007,
তখন একজন মানুষের সাথে কমিউনিকেট করাটা এত ইজি ছিল না। আমাদের বড় ভাইরা তখনও অতটা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে ছিল না আমাদেরকে গাইড করার জন্য। আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কোন ট্রেডের জন্য কোন স্কিলটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আমাদেরকে কেউ বলে দেয় নাই। হয়তো দেখা যায় আমরা অ্যাকচুয়ালি হয়তো ইঞ্জিনিয়ার হয়েছিলাম, কিন্তু আমাদের চয়েস অফ ক্যারিয়ার কখনো অ্যাকচুয়ালি একদম পুরা ইন্ডিপেন্ডেন্টই ছিল না। অ্যাভেলেবিলিটি অফ জব উড ড্রাইভ আওয়ার কেরিয়ার চয়েসেস, যে এখানে স্কোপ আছে আমরা এখানে কাজ করব, কিন্তু এখানে কাজ করলে কোথায় যে আটকে যাব এটা জানি না। এখানে কাজ করলে হয়তো আস্তে আস্তে আগাবো, কিন্তু শেষ পর্যন্ত অনেক উপরে যেতে পারবো, এটা জানতাম না। এই জিনিসগুলো যদি কেউ বলে দিতে পারতো, যেটা এখন অনেক ইজিয়ার, আমি চাইলেই আমার একটা বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি, সে পৃথিবীর যেখানেই থাক, আমি তাকে একটা মেসেজ দিয়ে বলতে পারি যে আমি এটা কীভাবে করবো। ওটা আমাদের সময় ছিল না। সো এটা বলে দিলে অবশ্যই কেরিয়ার জার্নিটা অনেক স্মুথ হতো। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম আজ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অ্যান্ড আই এম রিয়েলি অনার টু হ্যাভ ইউ। অ্যান্ড আমি আশা রাখি যে আমার যারা ভিউয়ার্স আছে তারাও অনেক কিছু জানলো, অ্যান্ড থ্যাংক ইউ। Thank you, Farzia. Thank you for having me, and it was a really nice talking to you, and it was my pleasure. Thank you.